দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা ইরান যুদ্ধ সত্যিই কি থামবে নাকি এটি লম্বা সময়ের অস্থিরতা হয়েই থাকবে? এমন বাস্তবতায় বিশ্ব অর্থনীতি কতটা ধাক্কা খাবে, বাংলাদেশের কি করণীয় আন্তর্জাতিক এই সংকট ঘিরে, এসবের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই মুহূর্তের বাংলাদেশ দেশভাবনায়। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছে। আমন্ত্রণ জানিয়েছি ডেলিজ খান, মহাসমন্বয়ক জনতার দল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনায়। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল ইসলাম রয়েছেন, জ্যেষ্ঠ সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সিরাজুল ইসলাম, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনায়। আমরা এই দেশভাবনায় কয়েক পর্ব আগেও আলোচনা করেছিলাম, বিশ্ব তো একটা সংকটে ছিল, মধ্যপ্রাচ্য যুদ্ধ, আপনি এর বিশ্লেষণ খুব চমৎকারভাবে দিয়েছিলেন। আমরা দেখছিলাম যে সেই যুদ্ধে এক ধরনের মোড় নিল, একটা 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে বা এটি কি বার্তা দেয় আসলে বিশ্বের জন্য, এটি দিয়ে আসলে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ ডিলেজ খান ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, এবং আমাদের সাথে যারা ক্যামেরার পেছনে রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে যে যুদ্ধবিরতিটা হলো সেই যুদ্ধবিরতিটা কতটা টিকবে, কতটা টেকসই হবে, এবং আদৌ কি আমেরিকা মানবে কিনা, ইসরায়েল মানবে কিনা, এবং যদি না মানে ইরান কি হবে, এই প্রশ্নগুলো সবচেয়ে বড়। আর যদি, এবং আপনি যে প্রশ্ন করলেন সাথে যে কি বার্তা দিল, এই কথাগুলোই আমি বলি, ছোট ছোট করে বলি যে আমেরিকা মানবে কিনা, ইসরায়েল মানবে কিনা, ইটস এ বিগ কোশ্চেন। আবার এটাও ঠিক, আমেরিকা যে পরিস্থিতি তৈরি করেছে এই যুদ্ধ করতে গিয়ে, তাতে আমেরিকাকে এই যুদ্ধবিরতি না মানলে বিপদের তার আর কোনো সীমা নেই, প্লেন কোনো রোড তার সামনে নেই, নাম্বার 1। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের জন্য একই পরিস্থিতি, কোনো মতেই ব্যাপারটা তাদের জন্য সুখকর অবস্থায় নেই। আপনাকে বুঝতে হবে, খেয়াল করতে হবে যে ইরান যুদ্ধ করেছে কার সাথে, আমেরিকা এবং ইসরায়েল, কার্যত দুটাই সুপার পাওয়ার সামরিক দিক দিয়ে, অন্তত এতদিন মানুষ তাই জানতো। সেই দুটো শক্তির বিরুদ্ধে অ্যাট এ টাইম ইরান লড়াই করেছে, এবং লড়াইটা কিন্তু শুধু একবার আমেরিকার একবার ইসরায়েল না, পুরো মধ্যপ্রাচ্যকে কভার করতে হয়েছে ইরানকে, এবং সেখানে সে হিরো নাম্বার 1। আপনি খেয়াল করুন, আমেরিকা বহু কাকতি মিনতি করে ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে, বহু আগে থেকেই চেষ্টা করছে যে প্লিজ যুদ্ধবিরতিটা দাও। 48 ঘন্টার আলটিমেটাম তো জাস্ট মুখের বক্তব্য, কিন্তু পেছনে অনুরোধ যা 48 ঘন্টার ভিতরে করুক, অমুক ঘন্টার ভিতরে করুক, 10 দিন পরে করুক, 15 দিন পরে করুক, কোনো কিছুতেই মানেনি। যখন একেবারেই না, তখন কিসের ভিত্তিতে এই যুদ্ধবিরতিটা হয়েছে? ইরান যে 10 দফা দিয়েছে, ওই 10 দফা সব মানবে এই ওয়াদা করে তারপরে এই যুদ্ধবিরতি হয়েছে। তাছাড়া ইরান যুদ্ধবিরতি চায়নি, ইরান কোনো অবস্থাতেই দায়ে পড়েনি বা খারাপ অবস্থায় ছিল না যেখান থেকে ইরানের যুদ্ধবিরতি অপরিহার্য ছিল। ব্যাপারটা মোটেই তা নয়। সেক্ষেত্রে আমেরিকাকেই যুদ্ধবিরতি মেনে চলতে হবে, কারণ তা না হলে ডোনাল্ড ট্রাম্পের জন্য 3টা জিনিস খাড়া। একটা হচ্ছে দেশের পলিটিক্যাল সিচুয়েশন তার জন্য খুবই খারাপ, নো কিং মুভমেন্ট কিন্তু হয়েছে, এবং সেটা জ্যান্ত আছে, তাজা আছে, নাম্বার 1। নাম্বার 2, তার এগেনস্টে অলরেডি 25th অ্যামেন্ডমেন্ট সক্রিয় করা হোক, সচল করা হোক, এটা দাবি উঠেছে, এবং 24 জন কংগ্রেসম্যান, অন্তত 24 জন কংগ্রেসম্যান এই দাবিতে সরব। 25th অ্যামেন্ডমেন্ট নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, যে অ্যামেন্ডমেন্ট সক্রিয় করলে একজন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, অযোগ্য, তিনি দেশ পরিচালনা করতে পারছেন না, সেই অ্যামেন্ডমেন্ট এটা। আরেকটা বিষয় হচ্ছে তার এগেনস্টে যে অ্যাপিস্টিন ফাইল রয়েছে, এই অ্যাপিস্টিন ফাইল যদি কোনোভাবে লিক হয় তাহলে তাকে অবধারিতভাবে ইমপিচমেন্টের মুখে পড়তে হবে। তার মানে তার তো প্রেসিডেন্ট হওয়াটা জরুরি, তার তো ধন সম্পদের এগুলোর তো কোনো অভাব নেই, তার দরকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, এই অহংকার, এই গর্বটা তার থাকা দরকার, তার নামের সাথে এইটা থাকা দরকার, মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। তো সেইটা যদি না থাকে তাহলে তার কোনো লাভ নেই। সেক্ষেত্রে এইটা টিকিয়ে রাখার জন্য তাকে সমস্ত সব কিছু করতে হবে। তো এই যে কোনো এখন যুদ্ধবিরতি এবং সারা বিশ্বকে সাক্ষী রেখে কাজটা হয়েছে, এটা মোটেই পাকিস্তানকে দুর্বল হিসেবে দেখার কোনো সুযোগ নেই, এবং ইরানকে যেন তেন অবস্থায় ফেলে যে এই কাজটা করেছে, নট দ্যাট। সেক্ষেত্রে
এই অবস্থায় সারা বিশ্ব যেখানে সাক্ষী, এবং এই যুদ্ধটা তো কোনো সাধারণ কোনো যুদ্ধ না, সারা বিশ্ব টলমল করেছে। নেটো জোট যেখানে ভেঙে যাওয়ার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন যেখানে ভীষণভাবে তার এগেনস্টে, ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে আমেরিকার ফেডারেল রিজার্ভে গচ্ছিত স্বর্ণ বিক্রি করে দিয়ে ইউরোপ থেকে স্বর্ণ কিনে তার নিজের দেশে রাখছে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট অন্য দেশগুলোকে বলছে যে তোমরা স্বর্ণ বিক্রি করে দিয়ে ইউএস ফেডারেল থেকে স্বর্ণ বিক্রি করে দিয়ে নিজেদের দেশানোর যে কোনো মুহূর্তে তোমাদেরটা সিজ করে নিতে পারে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্স জাতিসংঘের যে স্থায়ী সদস্য, ভেটো শক্তির অধিকারী, আমেরিকার সাপোর্টেড রেজুলেশনে ভেটো দিয়েছে চীন এবং রাশিয়ার সাথে মিলে ইরানের পক্ষে। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই ভেটো দেওয়া। সিচুয়েশন যখন এইরকম, এবং আসলে টেবিলের উপর দিয়ে তো কথা অল্প হয়, কূটনৈতিক যে কর্মযজ্ঞটা হয় এটা উপর দিয়ে কম হয়, নিচ দিক বেশি হয়। সেইখানে কি আপনি মনে করেন যে রাশিয়া এবং চীন নেই? এমনি কি ইরান ইউয়ানের কথা বলছে ডলার বাদ দিয়ে? সাপোর্টটা কোথায় আপনি বুঝতেই পারেন। এই সমস্ত মিলে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। চেষ্টা করবে ইসরায়েল, বাট কঠিন হবে, বেশ কঠিন হবে। এবং এখন সিচুয়েশনটা এইরকম, মধ্যপ্রাচ্যে আমেরিকা তো থাকতে পারবে না, কিভাবে থাকতে পারে সেই চেষ্টা করবে, এখন তার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। আর বাড়াবাড়ি করলে ইসরায়েলের অস্তিত্ব যাবে, দিস ইজ শিওর অ্যান্ড সার্টেন। নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ডিলিজ খান, আপনার কাছে একটু জানতে চাই, আমি কয়েকটা হেডলাইন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আপনাকে জানাতে চাই যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে, এই স্টেটমেন্ট রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। 1 2 নম্বর, যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরান উভয়ই নিজেদের বিজয় দাবি করছে। 2 3 নম্বরটা হচ্ছে এই যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের উপর কেন ভরসা করতে হলো যুক্তরাষ্ট্র এবং ইরানকে? অনেকেই এটাতে অবাক হয়েছে যে মানে এই মধ্যস্থতায় ওয়াই পাকিস্তান। তো পাকিস্তানের এখানে ধরেন 3-4 ধরনের অ্যাডভান্টেজ ছিল যেটা বিশ্বের আর কোনো দেশের ছিল না। ফার্স্ট হচ্ছে ইরানের সাথে সম্পর্ক। পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটার বর্ডার আছে। তার মানে এই দুইটা দেশ বর্ডারিং কান্ট্রি, নেবারিং কান্ট্রি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। ইরানের সাথে কিন্তু আরও বেশ কয়েকটা দেশের বর্ডার আছে, কিন্তু ওই সকল দেশে আপনি লক্ষ্য করলে দেখবেন আমেরিকান বেজ আছে, ক্যান্টনমেন্ট আছে। পাকিস্তানে কিন্তু কোনো আমেরিকান ক্যান্টনমেন্ট নেই এখন, রাইট? নেক্সট যেটা ইম্পর্টেন্ট আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু টোটাল ডিপেন্ডেন্সি নাই ওরকম কারো উপরে। ইরানের সাথে পাকিস্তানের এই বর্ডার থাকার কারণে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, এবং অনেক শিয়া কিন্তু থাকে পাকিস্তানে, শিয়া মসজিদ আছে ওখানে। সো এই যে অ্যাফিনিটি থাকার কারণে আরাকচির সাথে এই মানে পাকিস্তানের পিএম অথবা ফিল্ড মার্শাল যে আছে তাদের যে রিলেশনটা, এটা 1 to 1। আচ্ছা, এটা গেলো একটা অংশ। দ্বিতীয় আরেকটা অ্যাডভান্টেজ পাকিস্তানের আছে, সেটা হচ্ছে যে আমেরিকার সাথে তার নতুন করে যে উষ্ণ একটা সম্পর্ক গড়ে উঠছে সেটা, ঠিক আছে? আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আসিম মুনিরের ব্যাপারে, মাই ফেভারিট ফিল্ড মার্শাল, ঠিক আছে? এবং 25-এ যে পাকিস্তান ভারত যুদ্ধটা হইলো, ওখানেও কিন্তু ট্রাম্পের কথা যদি মনে থাকে আপনার, ট্রাম্প কিন্তু পাকিস্তানের প্রশংসা করছে। অফকোর্স পাকিস্তান তো রাফেল ফেলে দিছে, মানে যুদ্ধে জিতছে তারা, সো সেই জন্য তো তারা ক্রেডিট পাইতেই পারে, এবং পৃথিবীতে যারাই যুদ্ধে জেতে তারা সবসময় ক্রেডিটেড হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আরেকটা এরিয়া যে আমেরিকার সাথে যেরকম গভীর সম্পর্ক আছে, চিন্তা করেন পৃথিবীর আর কোনো দেশের সেনাপ্রধানের কি ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্রেন্ডশিপ আছে? একমাত্র আসিম মুনিরের আছে, ঠিক আছে? এবং অনেকেই ধারণা করে যে ইরানে অ্যাটাক করার আগেই এই যে এই ডিলে যে আসতে হবে, ব্রোকার্ড, মানে পাকিস্তান যে ব্রোকারের ভূমিকাটা পালন করবে, এইটা আমেরিকা আগে সেট করেই তারপরে এখানে নামছে। আচ্ছা, যে যদি বেগতিক হয়ে যায়, ইরান যদি কোনো কারণে মানে ম্যানেজেবল না থাকে, তাইলে পাকিস্তান কার্ড খেলতে হবে, ওরে দিয়ে এই ট্রুসটা করাইতে হবে, রাইট? থার্ড যেটা হচ্ছে ধরেন পাকিস্তানের বা নিউট্রালিটির ব্যাপারটা আপনি লক্ষ্য করেন। পাকিস্তানের কিন্তু আমেরিকার সাথে যেরকম ধর্মমরণ সম্পর্ক আছে, পাকিস্তানের ইকোনমিক এলাইকে চীন। সো ও কিন্তু খুব ব্যালেন্সিং অ্যাক্ট করতেছে। মানে পাকিস্তান আপাতত রাইট নাও আপনি পৃথিবীতে সবচেয়ে ম্যাচিওর ডিপ্লোমেসি যদি কেউ খেলে থাকে, তাহলে আপনি বলবেন যে এটা পাকিস্তান খেলছে, কারণ
কথায় নয় কাজে পরিচয়, ঠিক আছে? অনেকে মানে বলে যে এই ইয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমরাও হয়তো ট্রাই করতে পারতাম। পারতাম না। কেন পারতাম না? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্রপ্রধান না, ওনার কেউ আর এই ব্রোকারশিপে আপনি এমন কাউরে পাবেন না যে ক্ষমতায় নাই। নেগোসিয়েশন টেবিলে আপনি অলংকারিক কাউকে বসায় লাভ নাই, যার ক্ষমতা আছে তাকেই বসায় সবাই। ওইটা পারতাম না। ইভেন আপনি যদি এখনো করতে চান, ওনাকে যদি পাঠাইতে চান, পাকিস্তান নিবে না, কারণ পাকিস্তান এই যে ইয়েটা আপোষটা এটা একলা করবে, ও কাউরে আসতে দিবে না এখন, কারণ ফুল ক্রেডিট সে নিবে। আচ্ছা, ও এখন করছে কিভাবে? ও যেটা করছে সেটা হচ্ছে সে 2 ধাপে এই ইয়েটা করছে, এই আপোষটা অথবা যুদ্ধবিরতিটা প্রস্তাব করছে। প্রথম ধাপ কি? ইমিডিয়েট সিসেশন অফ এসকেলেশন যেটা আছে, ঠিক আছে? সেটাতে কি 2 পক্ষ গোলামারা বন্ধ করবে, হরমুজ ওপেন হবে। এটা হচ্ছে আপাতত চাওয়া, ঠিক আছে? 14 দিনের চাওয়া, 14 দিনের চাওয়া। এবং এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। 14 দিনের চাওয়াটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আপাতত দুইজনের এসকেলেশন বন্ধ হবে। সংঘাতটা হবে হ্যাঁ, না। কারণ যখন মানে ট্রাম্প ওইরকম টুইট করলো যে আজকে রাতের ভিতরে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, সম্ভবত তখন মানে এই আসিফ মুনির এবং যে আছে পিএম আছে পাকিস্তানের, তারা ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করে এই 2 সপ্তাহ সময়টা চেয়ে নিছে। তো 2 সপ্তাহ সময়টা চেয়ে নেওয়াটা ট্রাম্পের জন্য, যেটা ভাই বললেন, একটা বিরাট রিলিফ হয়েছে। কারণ সেই আটলান্টিকের ওপার থেকে লজিস্টিক এনে এখানে ইরানে যুদ্ধ করা একটু ডিফিকাল্ট। তো কিন্তু প্রথমে যেটা ওরা করছে সেটা হচ্ছে ইমিডিয়েট একটা যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতির শর্ত মাত্র 2টা। একটা হচ্ছে যে 2 পক্ষ গোলাগুলি বন্ধ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে হরমুজ ওপেন হবে। হরমুজ কিভাবে ওপেন হবে সেটাও বলে দিচ্ছে। সেটা হচ্ছে এখন থেকে হরমুজের জাহাজ কন্ট্রোল করবে ইরান সামরিক বাহিনী, ঠিক আছে? এবং ওমান এবং ইরান দুইজন মিলে এখন থেকে টোল পাবে। টোল কিন্তু ওই যে বাংলাদেশের মনে করেন 800 টাকা টোল, ওরকম না। পার জাহাজ $2 মিলিয়ন, এটা ভাগ হয়ে করে পাবে। আর 3 নম্বরে যে জিনিসটা ওরা ওইখানে মানে ইয়ে করছে, এনশিওর করছে যে আগামী 10 তারিখ থেকে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে 2 উইকসের একটা উইন্ডো ওপেন হবে যেখানে আলোচনা চলবে। এক্স্যাক্টলি, পাকিস্তানে শুরু হবে। আচ্ছা, এই জায়গায় 2 উইকসে কি আলোচনা হবে এটা কিন্তু ইরান আগেই ফেলছে, আমেরিকাকে আগেই পাঠাইছে। আমার এই 10টা শর্তে আলোচনা হবে, এইটাতে আলোচনা করতে রাজি আছো কিনা? পয়েন্ট টু নোট, তাইলে হবে। পয়েন্ট টু নোট, যে 10টা কিন্তু এখন আলোচনা হয় নাই। না, ট্রাম্প বলছে যে এগুলো আলোচনার যোগ্য, তুমি যে পয়েন্টগুলো দিচ্ছ এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপাতত যুদ্ধটা বন্ধ করো। এই 10টা পয়েন্টের ভিতরে চমৎকার চমৎকার পয়েন্ট আছে। যেমন স্ট্র্যাটেজিক্যালি ইরান এই জায়গায় ভাইবে ভাইবে পয়েন্ট দিচ্ছে। 1 নম্বর পয়েন্ট কি দিছে দেখেন ইরান, আমি সবকটা গড় করে বলতে পারবো না, বাট আমি অ্যাজ এ স্টেটসম্যান যদি চিন্তা করি, তাহলে ফার্স্ট ইরান যেটা বলছে যে তার নিশ্চয়তা দরকার যে তার যত জব্দ করা সম্পদ আছে পশ্চিমে রিলিজ করতে হবে, এগুলো রিলিজ করে দেওয়া লাগে। 2 নম্বরে সে বলছে তার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যত ধরনের স্যাংশন আছে সব উইথড্র করে ফেলতে হবে। নেক্সট সে বলছে যে ভবিষ্যতে কখনো এই আমেরিকা, খ্রিস্টান বাহিনী এবং ইসরায়েলের ইহুদি বাহিনী মিলে মুসলমান মানে ইরান বাহিনীর উপরে আক্রমণ করবে না, এটার বিশ্বাসজনীন একটা গ্যারান্টি চাইছে। নেক্সট সে যেটা চাইছে যে তুমি আমাকে গত বছর 12 দিন অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আক্রমণ করছো, এইবার এপিক ফিউরির মাধ্যমে 37 দিন ধরে আক্রমণ করছো, এই সব মিলে যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিবা। আমেরিকা বলছে যে টোল দিয়ে কিছু কাভার করো না, $2 লাখ করে তো পাবা। সে বলছে না, শুধু টোলে হবে না, তুমি এখানে যা যা ক্ষতি করছো এগুলো সব আবার ক্ষতিপূরণ দিবা তুমি। না, এই শর্ত তো অনেক কঠোর এবং কড়া, তাতে কি আলোচনায় সুফল মিলবে? না, এ তো শুধু এটা না, এছাড়াও সে যেটা চাইছে তার হেজবুল্লাহ এবং হুতি, তার যে মেইন 2 প্রক্সি, এই 2 জনের জন্য সে অ্যাডভান্টেজ চাইছে। সে বলছে তাদের এগেইনস্টে ইসরায়েল যুদ্ধ করতে পারবে না। ইসরায়েল আবার বলছে যে এই আলোচনায় বসবো আমি, ঠিক আছে, কিন্তু লেবাননের এগেইনস্টে আমার যুদ্ধ থামবে না, ঠিক আছে? সো এখনো কিন্তু আলোচনা মানে দিল্লি হনুজ দুরাস্ত, এখনো অনেক দূর। এই 14 দিনে অনেক কিছু হইতে পারে। কেন হইতে পারে? কারণ ট্রাম্প হচ্ছে ধরেন আলোচনার কথা বললে গাদ্দারি করার ওস্তাদ। ইতিহাসে সে অসংখ্যবার এই কাজ করছে, এই ইরানের সাথেই করছে। এইবার যে অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের সময় সে বলছিল যে আলোচনা গুছায় ফেলছি আমরা, প্রায় আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে গেছে, বলতে না বলতে অ্যাটাক শুরু হয়ে গেছে, ঠিক আছে? নিশ্চয়ই। সিরাজ ভাই, একটু অন্য প্রসঙ্গে জানতে চাই। কোট করেছিলাম যে রাশিয়া একটা রোল প্লে করেছে এবং রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে। চীন এবং রাশিয়ার ভূমিকায় 37 দিনের যে অচল অবস্থা বিশ্বজুড়ে ব্যাক এন্ডে,
এটা একটু সহজভাবে বুঝতে চাই যে তাদের আসলে রাশিয়া তো নিজে এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে একটা বড় যুদ্ধে 3.5 বছরের বেশি সময় ধরে জড়িয়ে রয়েছে। রাশিয়া এবং চীনের যে ব্যাকএন্ডে রোল সেইটা এই 37 দিনের রোল না, এটা বহু বছর আগের রোল। আপনাকে যদি এই রোলটা বুঝতে হয় তাহলে আরও পেছনে যেতে হবে, এবং আপনি যদি সময় দেন তাহলে আমি সেই জায়গা থেকে বলে আসি। দেখেন, ইরানের বিরুদ্ধে এই রাশিয়া এবং চীন একসময় জাতিসংঘের আওতায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞায় এই চীন এবং রাশিয়ার সমর্থন দিয়েছিল। অথচ এই ইরানের ডিপ্লোমেসির পাওয়ার দিয়ে সেই চীন এবং রাশিয়াকে ইরান তার পক্ষে এনেছে। এটা মানে ভয়ঙ্কর সুন্দর একটা ডিপ্লোমেসি ইরানের, যা বিশ্বের নজিরবিহীন, খুব কঠিন ব্যাপার। আপনি ভাবতে পারেন যে গত 2 দিন আগে বা 3 দিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব তুলেছিল বাহরাইন, মার্কিন সমর্থিত প্রস্তাব, তাতে ভেটো দিয়েছে ফ্রান্স, চীন রাশিয়ার পাশাপাশি ফ্রান্স। তার মানে ইউরোপীয় ইউনিয়নে, নেটো জোটে, পশ্চিমা জোটে পুরো ভাঙন ধরিয়ে দিয়েছে, ফাটল ধরিয়ে দিয়েছে ইরান। ইরান বিপ্লবের পর থেকেই দেখে আসছে যে তার সামনে সবচেয়ে বড় বাধা আমেরিকা, আর আমেরিকা জানে যে তার সামনে সবচেয়ে বড় বাধা ইরান। মানে আসলে বিশ্বের মানুষ তো অনেকে এই জিনিসটা বোঝে না, এটা দেখে সবাই বড়, রাশিয়া বড়, চীন বড়, আমেরিকা বড়, এই বড় খোঁজে, কিন্তু ছোটগুলো যে কি করছে এবং সে ভেতরে কি পাওয়ার অর্জন করেছে এবং সে যে বিশ্বের জন্য আসলে কি হয়ে দাঁড়িয়েছে এটা বুঝতে পারেনি মানুষ। অনেক মানুষ, লক্ষ লক্ষ, কোটি কোটি, শত শত কোটি মানুষ ইরানকে বুঝতেই পারেনি। ইরান আমেরিকার জন্য বাধা, আর আমেরিকা ইরানের জন্য প্রধান বাধা ছিল। ইরান বিপ্লবের পর থেকেই চেয়েছে এই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা ভাঙতে হবে। ভাঙতে হলে একা পারবে না, সে তার পাশে কিছু দরকার আছে, লোক দরকার, জাতিসংঘের স্থায়ী সদস্য দরকার, ভেটো পাওয়ার আছে, এরকম দরকার। কারণ সব কিছু তো জাতিসংঘে নিয়ে শেষ করে ফেলে। ওই জাতিসংঘে এমন পাওয়ার দরকার আমার, যে আমার হয়ে কাজ করবে, কথা বলবে। এই কাজটুকু করেছে চীন এবং রাশিয়াকে পক্ষে, এখন তো ফ্রান্সও চলে এসছে। তো সেই কারণে বলছি যে চীন রাশিয়া বহু বছর আগে থেকেই ইরানের সাথে কাজ করছে, এবং তারাও চায় এই ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা ভেঙে দিতে। কারণ আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে কিভাবে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে, যে সোভিয়েত ইউনিয়ন সেটাই তো অ্যাকচুয়ালি কার্যত রাশিয়া, এর সাথে কিছু কিছু দেশ ভাগ হয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস। মূল রাশিয়া তো সেই সোভিয়েত ইউনিয়ন, তাদের সম্পদ, তাদের অস্ত্র, তাদের সম্পত্তি, এই সমস্ত। তাইলে এবং এই পুতিন সাহেব, ইনি ছিলেন কেজিবির প্রধান। আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, আমেরিকা বা সিআইএ কোথায় কি করে না করে পুতিনের চেয়ে এই বিশ্বে কেউ বেশি ভালো জানে না। অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ হেড অফ স্টেট, সেক্ষেত্রে পুতিন রাষ্ট্র ক্ষমতা আসার পরে আপনি খেয়াল করেন ইলেকশনকে সরিয়ে দিয়ে উনি যে কোনভাবে ক্ষমতায় এসেছিলেন এবং কতদিনভাবে কত কায়দা কানুন এখনও পর্যন্ত ঠিক আছে ক্ষমতায়, এবং তার একটা মিশন এবং ভিশন আছে, সেটা হচ্ছে আমেরিকান নেতৃত্বাধীন এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতেই হবে নিশ্চয়ই। সেই জায়গা থেকে এই ইরানের চাওয়া এবং রাশিয়ার চাওয়া একসাথে মিলেছে। এখানে দরকার চীনের, বিকজ চীন ইকোনমিক পাওয়ার, এই পাওয়ারটাকেও যুক্ত করেছে ব্রিক্সের আওতায়। আঞ্চলিকভাবে, চেতনাগতভাবে, দর্শনগতভাবে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করার বিভিন্ন কায়দায় এই চাওয়া পাওয়া প্রত্যাশাগুলো আস্তে আস্তে মিলে গেছে, এবং ইরানের ডিপ্লোমেসি এখানে এই কানেক্ট করতে হেল্প করেছে। করার পরে এই যুদ্ধ যখন হয়েছে, তখন চীন রাশিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে, গো অ্যাহেড, পিছনে আছি, তুমি সামনে লড়াই করো। এবং এখন এই যে আপনি দেখেন না, পেট্রো ডলারের পরিবর্তে যে ইউয়ান চালু করতে চাচ্ছে, এমনি ইরান কেন ইউয়ান চালু করতে চাইবে? নিশ্চয়ই। ডেলিজ খান, আপনি মহাসমন্বয়ক জনতার দল, আপনার কাছে একটু আসতে চাই। ডোনাল্ড জন ট্রাম্প, এই আমেরিকার প্রেসিডেন্ট, এই যুদ্ধবিরতির মধ্যেই তিনি বলেছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না, চুক্তি হলে তারা নিষেধাজ্ঞাও দিতে পারে যদি চুক্তিতে এটা উঠে। আপনি বলছিলেন কড়া 10টা শর্তর কথা, এই বিশ্লেষণটাও একটু জানতে চাই। ইরানের বিপক্ষেও তো এটি যায়, শনিবার থেকে ইসলামাবাদে যে বৈঠক, তাতে আসলে এই ধরনের যে বড় বিষয়গুলো রয়েছে, যেটি একদম বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিকেও নির্ধারণ করবে, সে বিষয়ে যদি একটু বলতেন যে ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা, এটিতেও বাধা পড়বে কিনা? ধন্যবাদ। দেখবেন যে
ধরেন আপনি আর আমরা দুজন মিলে হাইকিংয়ে বেরোইলাম, মানে পাহাড়ে হাঁটতে বেরোইলাম। তো কোনো কারণে যদি ধরেন আপনার একটু দম কম থাকে, তাহলে কিছুক্ষণ পর পর আপনি কিন্তু বলবেন যে এডেল ভাই একটু দাঁড়াই, একটু বাতাস নেই, একটু দম নেই, রাইট? তার মানে নিয়মটা হচ্ছে যে যার আসলে রসদের শর্টেজ থাকে ওই দেখবেন যুদ্ধবিরতি খোঁজে, ঠিক আছে? ইরান তো যুদ্ধবিরতি খুঁজতেছে না। সো ইরান চাচ্ছে যুদ্ধ করতে, কারণ তার হোম গ্রাউন্ডে যুদ্ধ, সে অ্যাডভান্টেজে আছে। বাট ক্ষয়ক্ষতি প্রচণ্ড হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইরানও চাচ্ছে যুদ্ধটা শেষ হোক, পুরো বিশ্ব চাচ্ছে যুদ্ধ শেষ হোক। এখন আপনি যেটা বললেন যে নিউক্লিয়ার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির ব্যাপারে, এইটা তো ধরেন যখন মোসাদ্দেককে ওই আমেরিকার সিআইএ এবং ইউকের MI6 তারা অপারেশন অ্যাজাক্স এবং অপারেশন বুট নামে দুইটা অপারেশনের মাধ্যমে 1953 সালে কু করে ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে যখন হটায় দিল, ঠিক আছে, তারপরে যখন শাহরেজা পেহলেভিকে বসাইলো, তখন শাহরেজা পেহলেভি তাদেরকে 40% তেল ক্ষেত্র লিখে দিল। তার বিনিময়ে তো এই মানে নিউক্লিয়ার প্রোগ্রাম আমেরিকাই তাদেরকে দিচ্ছে, ঠিক আছে? এখন বলতেছে যে এটা বাড়তেই দেবে না তারা, ঠিক আছে? এই পয়েন্টটাতে নোক্তা দিয়ে রেখে আবার একটু পিছাই। যুদ্ধবিরতিতে অলওয়েজ মনে রাখবেন, যুদ্ধবিরতির আউটকাম দুইটা। যদি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরবর্তী শর্ত এবং আলোচনা যদি সফল হয়, তাহলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে। আর যদি যুদ্ধবিরতিতে ওই আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু যুদ্ধ আবার লাগবে। তার মানে 15 দিন পরে আবার যুদ্ধ লাগতেছে, 15 দিন পরে আবার হরমুজ বন্ধ হচ্ছে, ঠিক আছে? তো যুদ্ধবিরতি শুনেই অনেকে মানে ইয়ে করে না, এটা হচ্ছে ধরেন চলমান 3টা বাউটের মাঝখানে একটু যে ব্রেক থাকে, যেখানে একটু ওই টাওয়েল দিয়ে মুখ টুক মুছে দিবে, একটু পানি টানি খাবেন, এটা তারপর কিন্তু আবার শুরু হবে যুদ্ধ। তো এখন আপনি যে প্রসঙ্গটা দিচ্ছেন, দ্যাট ইজ দ্য এরিয়া অফ কন্টেস্ট, যেটার কারণে এই যুদ্ধবিরতি টিকবে না বলে আমার ধারণা। আচ্ছা, ঠিক আছে? কারণ ইউরেনিয়াম যে লেভেলে সমৃদ্ধ করছে ইরান, তারপরে এই ইউরেনিয়াম সারেন্ডার করবে কার ভরসায়? এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল দুজনই তো, মানে পৃথিবীর যে 9টা দেশ আছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন, তার ভিতরে এই 2টা দেশ, এবং 1 নম্বরে আছে আমেরিকা। তো সেই আমেরিকা এবং ইসরায়েল তাদের দুজনেরই পারমাণবিক সক্ষমতা আছে, এবং সেই সক্ষমতা নিয়ে তারা ইরানকে আক্রমণ করছে। এইটা তো ইরানের এখন ফার্জে কিফায়া টু হ্যাভ ওন নিউক্লিয়ার প্রোগ্রাম সাকসেসফুলি। মানে এটা যে কাউরে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার যদি পারমাণবিক নিউক থাকতে পারে, আমার থাকতে সমস্যাটা কই, এটা তো আগে আপনার ক্লিয়ার করতে হবে, বুঝেন নাই? এখন হয়তো সৌদি আরব বলতে পারে যে ওর থাকলে আমারও থাকতে, নেন, আপনার লাগলে আপনিও নেন, সমস্যা কি? সো লং ইউ আর নট ইউজিং দিস, আপনার থাকতে তো সমস্যা নেই। তো ইন দ্যাট এরিয়া আমার কাছে মনে হয় যে আমেরিকা যেটা চাচ্ছে যে তার পারমাণবিক সক্ষমতাটাকে আরও সংকুচিত করতে চাচ্ছে, এটাতে ন্যাচারালি আমার মনে হয় না রাজি হবে, ইরান রাজি হবে। বরং ইরান যেটা বলছে যে অ্যাটমিক এনার্জির যেটা আছে, কমিশন যেটা আছে, প্লাস হচ্ছে ইউএন যতগুলো রেজলিউশন দিছে তার এগেনস্টে, এগুলো সব ওয়াইপ অফ করতে বলছে সে, ঠিক আছে? কারণ পৃথিবীর আর কোনো দেশের এগেনস্টে অযৌক্তিকভাবে এই জিনিসটা তো দেওয়া হয় নাই, তো ইরান কেন এটা মেনে নিবে, রাইট? এখন এই জায়গায় একটা মজার জিনিস হচ্ছে, দেখেন, মানে ভূ রাজনীতিতে আপনার কোনো স্থায়ী বন্ধু অথবা শত্রু নাই। আপনি এই যে ইসরায়েলের কথা বলতেছেন, ইসরায়েলের এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুকে ইরান। আচ্ছা, চলেন এবার আপনার ব্যাক নিয়ে যাই 1979 সালে। 1979 সালে যখন খামেনি নতুন একটা, মানে ওই শাহরেজা পেহলেভিকে হটায় দিয়ে নতুন একটা রিপাবলিক গড়ে তুললেন, 80 সালে তার যুদ্ধ লাগলো কার সাথে? ইরাকের সাথে। ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল অসেরিকে, ঠিক আছে? ইরান আর ইসরায়েল দুইজন মিলে প্ল্যান করলো যে এই ইরাকের যে আছে এই পারমাণবিক চুল্লি এবং অন্যান্য সক্ষমতা, এটা ধ্বংস করবে। ইরান ইসরায়েলকে বললো, মানে ইসরায়েল তথ্য দিল কোথায় গোলা মারতে হবে, ইরান বলল আমি ফার্স্টে যাব, ঠিক আছে? সে গিয়ে এই অপারেশনের নাম ছিল সম্ভবত স্কটস লাইট অর সামথিং। এই অপারেশনের মাধ্যমে সে ট্রাই করলো একবার অসেরিকে এটা ধ্বংস করতে, পারলো না। এর কয়েকদিন পরে ইসরায়েল গেল, ওই অপারেশনের নাম ছিল অপারেশন অপেরা। এইটা দিয়ে পুরা এই সাদ্দাম হোসেনের যে ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং আদার ছিল, পুরোটা ধ্বংস করে দিয়ে আসলো। এরা দুজন তো একসময় ফ্রেন্ডস ছিল, রাইট? তখন মধ্যে ফ্রেন্ডশিপ নষ্ট হয় নাই অতটা আর কি। বাট এরপরে যখন প্রক্সির খেলা শুরু হইলো, আর আরব ইসরায়েল যুদ্ধে যখন আরবরা বেশ কয়েকবার হারলো, 3বার হারলো, তখন ইরান আস্তে আস্তে কিন্তু এই খেলায় ইসরায়েলের মানে বন্ধু হয়ে গেল শত্রু,
ঠিক আছে? তো ওই যে বলে না যে প্রত্যেক বেঈমান কখনো কখনো মানে বন্ধু ছিল, ঠিক আছে? পুরাতন বন্ধুই তো হচ্ছে নতুন বেঈমান। তো এখন ইসরায়েল এবং ইরানের মাঝখানে এখন যে সাপে নেউলে সম্পর্ক বা দা কুমড়া সম্পর্ক যেটা আছে, এই সম্পর্কটা আমার মনে হয় আর উন্নতি হবে না। এবং মধ্যপ্রাচ্যে যতদিন ইসরায়েল রাষ্ট্রটা থাকবে ততদিন পর্যন্ত ইরান এবং ইসরায়েল দুইজনের কেউই আর সহজ হতে পারবে না। নিশ্চয়ই। ঠিক আছে? সিরাজুল ইসলাম, আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে কোণঠাসা হয়ে অনেকটা অসহায় অবস্থা সেই বিশ্লেষণ জানছিলাম, কিন্তু এই যে যুদ্ধ তাতে বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে ব্যাপক ধরনের বাধাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার দশা আমরা দেখেছি। আপনি কি একটু বলবেন যে এই বর্তমান যুগের যে যুদ্ধগুলো, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, এটি কি বৈশ্বিক জ্বালানির একটা সংকটের মূল ট্রিগার হয়ে উঠছে? এই যে অর্থনীতি, হরমুজ প্রণালী, এগুলো যদি অচল থাকে তাহলে আসলে বিশ্বই অচল। হ্যাঁ, তা তো বটে, তাতে তো কোনো সন্দেহ নেই। অলরেডি তো সেটা আমাদের সামনে একেবারেই পরিষ্কার দৃশ্যমান, এতে তো কোনো সন্দেহ নেই। এবং ব্যাপারটা এইরকম যে এই যুদ্ধ যদি আর একদিন চলে, 1 ঘন্টা চলে, তাহলে বিশ্ব কতটুকু ক্ষতি হবে এবং কতটুকু ক্ষতি বহন করতে পারবে, পরিস্থিতি তো এইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। যার কারণে সারা বিশ্ব অতিষ্ঠ হয়ে উঠেছে। যখন আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করতে পারে বলে গুঞ্জন উঠল ইরানের বিরুদ্ধে, তখন সবচেয়ে ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে জাপান। যে করো কি, এটা কীভাবে সম্ভব এটা? কারণ সে তো ভিকটিম, জানে এর জ্বালাটা কি, কষ্টটা কি জানে। পাশাপাশি জাপান তো এখনও বিশ্বের সম্ভবত 3য় বৃহত্তম অর্থনীতির দেশ, কেমন? এবং তার কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের চেয়ে এই তেল গ্যাসই বড়, বেশি জ্বালানির প্রয়োজন, কেমন? এবং 3য় বৃহত্তম অর্থনীতির দেশ ওয়ার্ল্ড ওয়াইড মানে কি? সেটা তো অনেক 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 বড় ব্যাপার। তো তার জ্বালানি বন্ধ হয়ে গেছে এবং অনেক বড় সংকট। তো সারা বিশ্বের সবাই তো এইভাবে ভুক্তভোগী। আপনি খেয়াল করুন যে ফ্রান্সের মতো দেশ, যে আমেরিকার জানি দোস্ত, এক আত্মার হরিহর, সেই ফ্রান্স মার্কিন সমর্থিত প্রস্তাবে ভেটো দিয়েছে কোন পর্যায়ে গেলে যে আর পারা যাচ্ছে না, এটা সম্ভব না। এবং কেউ আমেরিকার পক্ষ হয়ে ইরানের এগেনস্টে যুদ্ধ করতে তো রাজি হয়নি, সমর্থনও দেয়নি। তার মানে কি, সবচেয়ে বড় যে ব্যাপার সংকট তৈরি হয়েছে সারা বিশ্বের জন্য, সেটা হচ্ছে জ্বালানি। আর আমেরিকা ইসরায়েলের জন্য এই মুহূর্তে সংকট হচ্ছে এই যুদ্ধ আর টানা সম্ভব না। তারা মানে তাদের অর্থনৈতিক সংকট ঘটছে, সামরিক সংকট ঘটেছে, এমনকি আমেরিকায় যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে সামরিক বিদ্রোহ হতে পারে, কু হতে পারে, এমন গুঞ্জন, এমন কথাও আছে। কারণ ওই যে 12 জন সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে জোর করে অবসরে পাঠানো হয়েছে, তারা তো কেউ সব ছোট পর্যায়ের কর্মকর্তা না। এবং এত 12 জনের কথা জেনেছি, ভেতরে আরও অনেক আছে, আরও অনেক সংকট আছে ওখানে, কেমন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি খেয়াল করুন জেরাল্ড আর ফোর্ড, কি বিশাল ব্যাপার স্যাপার, আব্রাহাম লিঙ্কন, কি বিশাল ব্যাপার স্যাপার। এর সাথে ডেলিসখান ভাই আরও বেশি জানবেন, এই যে এর সাথে স্ট্রাইক গ্রুপ থাকে, এর যে এক সাবমেরিন যেটা, সেটা ঠেকানো তো কঠিন ব্যাপার। তার সাথে ডিস্ট্রয়ার থাকে, তার সাথে ক্রুজার থাকে, এদের যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, এগুলো মোকাবেলাই তো কঠিন। আদার আরও অনেক কিছু আছে। 19টা ঘাঁটি মধ্যপ্রাচ্য জুড়ে, ইসরায়েলের সাথে একদম স্বয়ং ইসরায়েল, এরপরে আরও কোথা থেকে কী নিয়ে আসে তার কোনো ঠিক নেই। সমস্ত সব কিছু নাকানি চুবানি খেয়ে গেল, নাজেহাল হয়ে গেল। এই পরিস্থিতিতে বুঝতে পারছে তারা যে সিচুয়েশনটা কোথায় গেছে। যার কারণে এই মুহূর্তের সংকট, আমি বললাম যে দুটো, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের টিকে থাকা, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে, ইসরায়েলের অস্তিত্ব থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এটা গেলো একটা অস্তিত্বের প্রশ্ন দুটো দেশের। আর এ পাশে সারা বিশ্বের অর্থনীতি, এই দুটো সংকট তৈরি হয়েছে এই যুদ্ধে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে এই যুদ্ধবিরতি করেছে। এটা কোনো মতেই ইরান চাপে পড়ে যুদ্ধবিরতি করেনি। ফলে বিশ্বে যে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকট, জ্বালানির সাথেই তো অর্থনীতি, আপনি বোঝেন যে পেট্রোকেমিক্যালের সাথে ডলার লিঙ্ক করে পেট্রোডলার এবং সারা বিশ্বের অর্থব্যবস্থা এখান থেকে ডমিনেট করছে। এবং এই পেট্রোডলার হওয়ার কারণে সারা বিশ্বকে আমেরিকা ডমিনেট করার সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে এই তেল, এই জ্বালানি
সারা বিশ্বের অর্থনীতি এবং সারা বিশ্বের টোটাল শক্তির সাথে কতটুকু রিলেটেড, সেই জায়গায় যখন এইরকম ভয়ঙ্কর একটা যুদ্ধ চলছে এবং যে সিচুয়েশন তৈরি হয়েছিল, ইরানকে তো কোনো মতে রাজি করানো যাচ্ছিল না। কেমন কোনো মতেই রাজি করানো যাচ্ছিল না যুদ্ধবিরতির ক্ষেত্রে। সেই জায়গায় এই সংকট এত ভয়াবহ আকার ধারণ করেছে, যার কারণে জোর করে হলেও, হাতে পায়ে ধরে হলেও যুদ্ধবিরতি করো, এই অবস্থা তৈরি হয়েছে। ডেলিজ খান, আপনি তো এখন রাজনীতির মানুষ, একটু বাংলাদেশ প্রসঙ্গও টানতে চাই। এই মুহূর্তে বাংলাদেশে যেই সরকার গঠিত হয়েছে 50 দিন আগে, সরকারের বয়স 50 দিন আমি যদি ভুল না করি, এর মধ্যে আসলে মধ্যপ্রাচ্যের বা বৈশ্বিক এই সংকটের মধ্যে দিয়েও বাংলাদেশকে যেতে হচ্ছে। আপনি টেলিভিশনের পর্দায় বা গণমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন যে জ্বালানির জন্য হাহাকার চলছে। আমাদের আসলে খুব কি করণীয় আছে যেই ভঙ্গুর দশার অবস্থায় বিএনপি সমর্থিত যেই সরকার গঠিত হলো, তারা যে পরিস্থিতিতে আছে, আমরা যে চিত্র দেখছি বাংলাদেশের যে অর্থনীতি, আগের বিগত 1.5 দশকের যে অপশাসন বা অর্থনৈতিক যে দুর্নীতি, সেটার বোঝাও তো টানতে হচ্ছে। মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন 18 মাস। সব মিলিয়ে বাংলাদেশ এখন কেমন আছে অর্থনীতিতে, এই যুদ্ধ এবং এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন? প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রাইসিস যেটা আছে, এটাতে আসলে আমাদের দেশের অথবা আমাদের সরকারের কিছু করার নেই। এখানে আমরা শুধুই অ্যাফেক্টেড বা ভুক্তভোগী। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন সরকারের কিন্তু এ ব্যাপারে কেউ কোনো সমালোচনা করছে না। সরকার সমালোচিত হচ্ছে ভিন্ন কারণে, যেমন তারা গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, তারা এই ইরান যুদ্ধের ডামাডোলের মাঝখানে ওই ইন্টারিম গভর্নমেন্ট চমৎকার চমৎকার যে পদক্ষেপগুলো নিয়েছিল এগুলো সব শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। পাবলিকের ভেতরে একটা ডেঞ্জারাস পারসেপশন ডেভেলপ করছে যে জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের যে ব্যাপারটা আছে, এইটাকে সম্ভবত এড়ায় যাওয়ার চেষ্টা করতেছে বিএনপি। পাবলিক পারসেপশন, পাবলিক তাই ভাবছে। তারা ইভেন সংস্কার শব্দের পরিবর্তে এখন সংশোধন শব্দটা ব্যবহার করতে চাচ্ছে। সুতরাং মানে ঘোলা পানিতে মাছ শিকারে কিন্তু রাজনৈতিক দলগুলো খুব পটু আমাদের, ঠিক আছে? আপনি যে ক্রিকেটের যে বোর্ড হয়েছে ওই বোর্ডের দিকে তাকান, তাহলে আপনার জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাবেন। এর ভাইস্তা, ওর ছেলে, ওর ওয়াইফ, ঠিক আছে? তো গণমাধ্যম তো আয় না, গণমাধ্যম তো সব দেখায়। আপনি গণমাধ্যমের টুটি চেপে ধরে লাভ নাই। তো এই জন্য আমি বললাম যে ইরান ক্রাইসিসের কারণে সরকার বিলকুল অপদস্থ হয় নাই। কারণ পাবলিক এইটুক বুঝে যে হরমুজ বন্ধ হলে বাংলাদেশের তরমুজের দাম যে বাড়ে, এটা বাঙালির স্বভাবগত কারণে। এটার জন্য সরকারের দোষ নাই, সরকারের কিছু করার নাই। বাট যেই জায়গাটায় সরকারের করার ছিল সেই জায়গাটাতে সরকার করতে ব্যর্থ হয়েছে। ইভেন তেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাপ্লাই ঘাটতি নাই, ঠিক আছে? সাপ্লাইয়ের সমস্যাও নাই, সমস্যা হচ্ছে ডিস্ট্রিবিউশনে। ডিস্ট্রিবিউশন কি ট্রাম্প এসে করে দিয়ে যাবে নাকি মানে খামেনি এসে করে দিয়ে যাবে? এটা তো আপনার বাংলাদেশে করতে হবে। পেট্রোল পাম্পের সামনে আপনি যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন তো ট্রাক অথবা বাসের লাইন না, এটা হচ্ছে বাইকস অ্যান্ড কার্স বেসিক্যালি, তাই তো? বাইক এবং কার নেয় হচ্ছে পেট্রোল আর অকটেন। পেট্রোল আর অকটেন যে পরিমাণ আপনার এখানে দরকার বাংলাদেশে, এটা অ্যাভেলেবেল আছে। এটা এর আগেও বলছি আমি যে অনলি ক্রুড অয়েল ডিপেন্ডেন্ট না, আমাদের নিজেদের প্রাকৃতিক গ্যাসের যে উপজাত আছে যেটা কন্ডেন্সেন্ট বলে, সেটা থেকে কিন্তু 50% অকটেন এবং হয়। তার মানে এটা ক্রাইসিস নাই, যোগানের ক্রাইসিস হওয়ার কথা না। ক্রাইসিস কোথায়? ক্রাইসিস হচ্ছে এই ক্রাউড ম্যানেজমেন্টের ক্রাইসিস। এক্স্যাক্টলি। এখন মনে করেন যে কি বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিড়াল যে আছে জেবু, তাকেও যদি নিয়ে আসতেন আপনি, সেও বলতো এটা ম্যানেজ করতে পারতো বেটার। কিন্তু এই দায়িত্বে যারা আছে তারা ওই বিড়ালের চেয়েও কম আইকিউ সম্পন্ন, মেধা সম্পন্ন, অমেধাবী লোকজনকে মনে করেন যে যখন আপনি এই সব জায়গায় বসাবেন তখন ম্যানেজ করতে পারে না। কেন দোষ দেই এবং কপাল চেপড়াই আপনার? এই একই সমস্যা তো শ্রীলঙ্কায় হয়েছে। শ্রীলঙ্কায় মোবাইলে কিউআর কোড দেওয়া থাকে, আপনি খালি পেট্রোল পাম্পে যাবেন, কিউআর কোড পাঞ্চ করবেন, আপনি কবে নিছেন না নিছেন সব ডাটা আছে। বাংলাদেশের বিআরটিএকে যদি জিজ্ঞেস করেন যে মোট কয়টি মোটরসাইকেল আছে, ও বলতে পারবে? বাংলাদেশের বিআরটিকে যদি জিজ্ঞেস করেন মোট কয়টি কার আছে, বলতে পারবে? সঠিক সংখ্যা নাই, সঠিক পরিসংখ্যান নাই। আপনি অনলাইনে সার্চ দেন, পাবেন না। গড়পড়তায় 8 থেকে 8.5 লাখ গাড়ি আছে, ছোট গাড়ি, রাইট? এরকমই আরেকটা টক শোতে আমাদের বিএনপিরই একজন এখন মাননীয় মানে সংসদ সদস্য, তার সাথে বসছিলাম, কথা প্রসঙ্গে বলছিলাম
যে আপনি ভিড়টা ম্যানেজ করেন। তেলের তো ক্রাইসিসের চেয়ে বড় হচ্ছে ভিড় ম্যানেজমেন্ট। ভিড় ম্যানেজমেন্টের জন্য প্রথমেই আপনি যেটা করতে পারতেন, জোর তারিখে জোর নাম্বার প্লেটের গাড়ি, লাস্ট নাম্বার প্লেটের লাস্ট নাম্বারে যদি 6 থাকে তাহলে 2, 4, 6, 8 এই জোর তারিখগুলোতে সে তেল নিতে পারবে। আর যদি থাকে 5 তাহলে বেজোর তারিখে যাবে। তাহলে তো আপনি অর্ধেক ভিড় আপনি এখান থেকে কমায় ফেলতে পারেন কি না? আচ্ছা, বাইকের একটা বিশাল এখানে হয়েছে, আপনি বড় বড় স্কুলের মাঠ ফাঁকা পড়ে আছে না, ওইখানে আপনি বড় ট্যাঙ্ক নিয়ে যান তেলের, সেই ট্যাঙ্ক থেকে ওই যে মোবাইল মিটার লাগানো যায়, মিটার লাগায় আপনি বাইকের তেলটা ওইখানে দিয়ে দেন, তাহলে আপনার যে পেট্রোল পাম্পের উপরে যে লোডটা পড়ে, রাস্তাটা যে ব্লক হয়ে যেত, সেটা অনেকটা কমে যেত। 3 নম্বর হচ্ছে বিআরটিএ প্রত্যেক মালিক যে আছে, মালিকের কাছে এখন মানে এই দরকার হলে আপনি শ্রীলঙ্কা থেকে রেডিমেড অ্যাপটা কিনে নিয়ে আসেন না। আমাদের আইটি সেক্টর যদি এত ক্ষতা হয়ে থাকে যে তারা মাল্টিপ্লাক বেচে, তাহলে সরাসরি যান যে ভাই ক্রাইসিসে পড়ছি, আপনার যে সফটওয়্যারটা আছে আমাদেরকে ধার দেন। ওটা যখন আনবেন আপনি, তখন এটা কাজে লাগাতে পারবেন না কেন? বিআরটি এর কাছে ডাটা নাই, ঠিক আছে? তো ডাটা যদি থাকতো তাহলে কি হতো এখন জানেন? বিআরটিএ আমার মোবাইলে মেসেজ পাঠাইতো যে এই অ্যাপ ব্যবহার করে আপনি তেল কালেক্ট করবেন, কারণ আপনি একটা রেজিস্টার্ড গাড়ির মালিক, রাইট? আর যারা চোরাই গাড়ির মালিক অথবা রেজিস্টার্ড গাড়ির মালিক না, তারা মেসেজ পাইতো না, তারা কিউআর কোড পাইতো না, রাইট? তাহলে এই কয়টা মানে চোরাই গাড়ি এবং নিবন্ধিত গাড়ি, এরা তাইলে আপনার পেট্রোল পাম্পে যাইতো, ওইগুলো আপনি কমাইতে পারতেন, এবং এই চান্সে কিন্তু আপনি এগুলো ম্যানেজমেন্টের আন্ডারে আনতে পারতেন, একটা অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আনতে পারতেন। আমরা এমনভাবে চাই যে এই কি বলে আপনার পেট্রোল আর ডিজেল আকাশ থেকে মনে করেন যে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়বে, আমি বালতি দিয়ে কালেক্ট করে তারপরে মনে করেন যে ইউজ করবো। মেইন সমস্যাটা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। আমি বারবার যেটা বলতেছি, মানে শ্রীলঙ্কার যদি এই মেধা আসে মাথায় এবং তার যদি ব্যবস্থাপনা থাকে, তাহলে আমাদের নাই, তার মনে হচ্ছে আমাদের শিখতে হবে এখন, তাই তো? ওই জায়গাটাতে আমার মনে হয় যে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এই গ্যাপ বাড়তেছে। মানুষের মনে অসন্তোষ, মানুষের মনে প্রত্যাশার বিপরীতে মানে সরকারের চলাচল, এই জিনিসগুলো দেখতেছে মানুষ। আর এখন তো মিডিয়ার যুগ, আপনি যতই মনে করেন যে ইরানের দিকে আমার চোখ ফিরায় রাখেন, দিন শেষে তো আমার খাইতে মনে করেন যে বাসায় আসতে হয়, তাই তো? শেষ করার আগে আপনার আরেকটু কমেন্ট নিতে চাই। তাহলে এই 50 দিনে আপনি যে প্রজেকশন দিচ্ছেন, জন আকাঙ্ক্ষা বা জনগণের মনের কথা, সেটি বুঝতে সরকার দেরি করছে বা ব্যর্থ হচ্ছে? দেখেন, মর্নিং শোজ দ্য ডে। আপনি যখন শুরু থেকে মানুষের মনে কনফিউশন ক্রিয়েট করছেন, তা তো মানুষ কনফিউজ থাকবেই। আপনি মানে আপফ্রন্টে এসে এই জিনিসগুলো ক্লিয়ার, প্রেসের কই, মানে সরকারের যে প্রেস আছে, ওই প্রেসের বক্তব্য কই? 2 দিন আগে দেখলাম যে সাউদা সুমি নামে একজন ভদ্রমহিলাকে ওই সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট দেওয়ার কারণে ধরছে, ঠিক আছে? আরও আমি দেখলাম 2-3 জনকেই ধরছে। এখন মানে সরকারি প্রেসের কাজ কি? তারা তো আগায় আসবে, এসে তো বাকি যারা মানে ফেসবুক ইউজার্স আছে, বাংলাদেশের নাগরিক, তাদেরকে অ্যাপিস করবে কে? ও বারবার কি ওই যে শেখ হাসিনার মতো আপনি তারেক রহমান কি ইউজ করবেন? বেশি ইউজ করে ফেলবেন তখন, ঠিক আছে? এবং ওই ওভার ইউজের কারণে এখন দেখবেন যে মানে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বিরোধী দলের নেতা, বিরোধী দলের একজন সংসদ সদস্য মাননীয় স্পিকারে জিজ্ঞেস করছে, মাননীয় স্পিকার, আগে তো আমরা দেখতাম বিরোধী দলীয় নেতা বক্তব্য দেওয়ার পরে সাধারণত সরকারি দলের যে নেতা আছে উনি তারপরে সেকেন্ড বক্তব্যটা দিতেন, কিন্তু ইদানিং আমরা দেখি যে উনি দেন না, অন্য কেউ দেন, ঠিক আছে? এটা কি নতুন প্র্যাকটিস কিনা? মাননীয় স্পিকার সাথে সাথে বললো, মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু ওনার অনুমতি নিয়েই দেন, মানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তো এখন এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো পাবলিকের মনে যেহেতু কনফিউশন এবং কোশ্চেন ক্রিয়েট করছে, সরকারের কাজ হচ্ছে পাবলিকের কোশ্চেন ক্লিয়ার করে করে কাজ করা। আমি তো জানতে চাচ্ছি না যে আপনি মনে করেন যে মানে গোপন কি কাজ করতেছেন, আমি তো আপনার সামরিক গোপন তথ্য জানতে চাচ্ছি না। আমি চোখের সামনে যে অসঙ্গতিগুলো ধরা পড়তেছে, যেগুলো মিডিয়া বের করে দিচ্ছে অসঙ্গতিগুলো, এগুলোর ক্ল্যারিটি চাচ্ছি আপনার কাছে। এই ক্ল্যারিটি আপনি যখন দিতে পারতেছেন না, মানুষের মনে যখন অ্যাপারেন্টলি একটা মানে আশঙ্কা তৈরি হয়েছে যে আচ্ছা বিএনপি কি অ্যাপারেন্টলি জুলাইটাকে ডিজাউন করার চেষ্টা করতেছে কিনা, এই কোশ্চেনের আনসার তো মনে করেন সোজা কথা, প্রধানমন্ত্রী স্বয়ং এখন সামনে এসে জনগণকে আশ্বস্ত করা উচিত ছিল না? কারণ আমাদের দেশের লাস্ট একটা কথা বলে আফসোসটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের কপাল খারাপ এই কারণে 1971 সালে দেশটা যখন স্বাধীন হইল, তখন এই দেশ চালানোর দায়িত্ব আমরা ফার্স্ট যাকে দিছিলাম, ও বেচারা মুক্তিযোদ্ধা ছিল না, এবং সেই মুক্তিযুদ্ধের সময় দেশেই ছিল না, ঠিক আছে? 5ই আগস্টের পরে যখন আমরা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা তুলে দিলাম, ওই বেচারাও কিন্তু জুলাইয়ের যোদ্ধা না, উনি ফ্রান্সে ছিলেন। তা আমরা প্রত্যেকবার এই ভুলটা করতেছি।
sometimes we need to try something else. নিশ্চয়ই। ডেলিজ খান আজকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অন্যদিন বিশ্লেষণ শুনবো। সিরাজুল ইসলাম, আমার কাছে যে সময় আছে তাতে একটু বিশ্লেষণ করবেন। আন্তর্জাতিক বিশ্লেষণ তো যুদ্ধ নিয়ে আপনি করলেনই, বাংলাদেশের এই যে বৈশ্বিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনীতি, এর প্রজেকশন আপনি কেমন দেখছেন? সরকারের বয়স খুব কম, আবারও বলছি 50 দিন। ম্যানেজমেন্টে ঘাটতি, সেটি যথাযথই উনি ডেলিজ খান বিশ্লেষণ করবার সুযোগ পেয়েছে। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি যেইভাবে বাড়ছিল, আশা করা যায় এখন যেহেতু একটা বিরতি চলছে বা সামনে কি হবে, এখন পর্যন্ত এই ভারসাম্য অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে আসেনি। এটাও তো সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আপনি কি চ্যালেঞ্জ দেখেন এই নতুন সরকারের সামনে? হ্যাঁ, নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ তো, কারণ আগেই তো বললাম যে যেখানে তেল কেন্দ্রিক, জ্বালানি কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পুরোটাই এর সাথে রিলেটেড, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ তো আর বিশ্বের বাইরে না, সেক্ষেত্রে সারা বিশ্বের অর্থনীতির সাথে আমাদের যোগসাজশ আছে। আমরা যেহেতু রিলেটেড, অতএব এই চ্যালেঞ্জ তো আমাদের জন্য অনেক বড় ডেফিনেটলি। আর একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এই কারণে যে বিএনপি সরকার মাত্র আপনার বক্তব্য অনুসারে 50 দিন বয়স তার, এর ভিতরে রোজা রমজান ঈদ গেল, এর ভিতরে শুরু হলো যুদ্ধ। এই অবস্থায় এবং আমাদের তো একটা ভঙ্গুর অর্থনীতির দেশ, লুটপাট দুঃশাসনের যে মহাসমুদ্র পেরিয়ে আজকে আমরা এই সামান্য একটু কিনারায় উঠার চেষ্টা করছি, সেই সময় এইরকম একটা ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ এবং বিশ্ব অর্থ ব্যবস্থায় এইরকম একটা সিচুয়েশন, তাতে তো আমাদের জন্য ডেফিনেটলি অনেক বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা বিএনপির জন্য, আমি কয়েকটা জায়গায় বলেছি, আসলে বিএনপির জন্য খুব দুর্ভাগ্য যে সরকার যাত্রা শুরু করার সাথে সাথেই এরকম কতগুলো ঘটনা ঘটে গেল। এটা বিএনপির জন্য খুব কঠিন চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ আছে। এই মুহূর্তে আমরা যারা জনগণ আছি, সরকারি দল, বিরোধী দল, সবাই মিলে, সবার আগে তো দেশ, আমাদের দেশ তো সবার আগে। দেশ তো আপনার আমার না, শুধু কারোর ব্যক্তিগত ব্যাপার না, বিএনপির না, আওয়ামী লীগের না, জামাতের না, ভাইয়ের দলের না, সবার। অতএব এই মুহূর্তে আমাদের সবার জরুরি উচিত, আমি মনে করি এই দেশটাকে সবার আগে দেশ, এই থিমটাকে সামনে রেখে সবার উচিত গভর্নমেন্টকে কোঅপারেট করা, সিচুয়েশন ম্যানেজ করা, এবং এই পরিস্থিতিতে আমরা আগে উতরে যাই, আগে টিকে যাই, তারপরে যে বাদবাকি কথা। এই সময় আসলে কোনো মতেই এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা এমন কোনো অবস্থার কারোরই নেওয়া উচিত হবে না, সেটা ব্যক্তি বিশেষ হোক, দল বিশেষ হোক, কারোরই উচিত হবে না যাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই। সিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। ডেলিজ খান, অসংখ্য ধন্যবাদ। অন্যদিন নিশ্চয়ই আপনাকে আরও শুনতে পারবো, বিশ্লেষণ জানার প্রয়াস থাকবে। ভালো থাকবেন আপনি। দর্শক, আজ কথা বলছিলাম মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। নিশ্চয়ই যুদ্ধ থেমে যাবে, অর্থনীতিতে গতি আসবে বাংলাদেশের, এবং গণতান্ত্রিক বাংলাদেশে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা তো থাকছেই। আজকের মতো দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।